আমাদের সাথে আজকে একজন অতিথি আছে, অতিথির সাথে কথা বলবো। আমাদের যিনি অতিথি পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল। এখন কিন্তু শীতের সময় আমরা জানি যে আমরা অনেক ধরনের ফিজিক্যাল এক্সারসাইজে যাই, স্কুল থেকে বিভিন্ন জায়গাতে পাঠায়, কিন্তু আমাদের এই জায়গাতে যদি আমরা এরকম কিছু করতে চাই, আমাদের পার্বত্য এলাকা যেটা, এটা কিন্তু খুবই ভালো এলাকা এবং আমাদের খুব কাছাকাছি জায়গাতে নেপাল আছে, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান, ভুটান, ট্রেকিং এর জন্য ওই জায়গাটা আছে। তো আমরা অনেক কিছু নিয়ে কথা বলবো তমালের সাথে। তমাল, শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল আপনাদেরকে। ভালো আছি আমি অনেক। ধন্যবাদ যমুনা টিভির এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো তমাল, যে পাহাড়ের সাথে আপনার এই যে হৃদ্যতা সম্পর্ক কতদিনের? প্রায় আমি 14 থেকে 15 বছর পাহাড় নিয়ে কাজ করছি। প্রথমে ব্যাপারটা শখের পর্যায়ে ছিল, তো শখ থেকে এখন এটা প্রফেশনালি আমরা কাজ করছি। আমি কাজ করছি হিমালয় নিয়ে যাচ্ছি বাংলাদেশ থেকে মানুষদেরকে। এই যে পাহাড়ের টানে, কারণ আমি যখন পড়ছিলাম, আমরা দর্শকদের সাথে সে গল্পগুলো শেয়ার করব, যে আসলে আপনি যখন প্রথম আপনার 2007-এ রাইট আপনি শুরু করলেন, শখের বসে পাহাড়ে গেলেন, ট্রেকিংয়ে গেলেন, দেন পাহাড়ি মানুষের সাথে আপনার এমনই প্রেম হয়ে গেল, এমনই সম্পর্ক গভীর, যে তারপর এটাকে আসলে আপনি প্রফেশনে নিয়ে নিলেন। এই যে পাহাড়ের প্রতি আকর্ষণ, এটা কেন তৈরি? আমি যত মানুষকে আমি ইন্টারভিউ করেছি, শুনেছি যে পাহাড়ে একবার গেলে ফেরত আসা যায় না। কারণটা কি? আপনি তো সমতলের ছিলেন। আমিও সমতলের মানুষ। তো কেন পাহাড়ের প্রতি এই হৃদ্যতা, সেটার প্রশ্ন হচ্ছে জীবনযাত্রা। আমরা শহরে একঘেয়ে জীবনযাত্রায় এতটা ব্যস্ত হয়ে পড়ি যে নিজের জন্য একটা প্রপার টাইম আমরা অ্যাডজাস্ট করতে পারি না। তো পাহাড়ে যাওয়ার এই ট্রেকিংয়ের সক্ষতাটা আমার বেসিক্যালি হয়েছে যে পাহাড়ে মানুষের যে সহজ জীবন ব্যবস্থা, ওদিকে এতটা দুর্গমতার ভিড়েও তারা, এতটা অপ্রতুল জীবন ব্যবস্থার ভিড়েও তারা খুবই ভালো আছেন, তারা ভালো থাকার চেষ্টা করেন। খুবই ভালো মানে কি? সরি, খুবই ভালো মানে কি? খুবই ভালো মানে আমরা জীবনের মানেটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে। সো তারা অল্পতেই সন্তুষ্ট, এই ব্যাপারটা মানে হয়তোবা আমাদের মধ্যে অনেকে নাই। আমাদের চেয়েও খারাপ অবস্থায় পৃথিবীতে মানুষ বিরাজ করছে। সো এই জিনিসটা তারা, যেমন শিক্ষা ব্যবস্থা বলুন বা চিকিৎসা ব্যবস্থা বলুন, বেসিক যে নিডগুলো, আমাদের মৌলিক চাহিদাগুলো একটা হিউম্যান বিংসের, এই চাহিদাগুলো থেকে তারা বঞ্চিত হয়েও কিন্তু ভালো আছেন। ভালো আছেন বলতে আপনি বলছেন তারা আনন্দে আছেন, মানসিকভাবে ভালো আছেন, এবং শুধু মানসিক না, ফিজিক্যালিও তারা ভালো আছেন। রাঙামাটিতে আমি একবার রাঙামাটিতে একটা মানে কাজের জায়গাতে একটা দুর্গম এলাকাতে থাকতে হয়েছিল। ওরা খুব বেসিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে, ওরা খুব কিছু বেসিক, ধরেন কিছু থাকে যে এখানে হসপিটাল ছাড়া চলেই না, সে রাঙামাটিতে আসতে 2 দিন লাগবে নদীপথে, সেটা আলাদা ব্যাপার। বাট বেসিকগুলো নিয়ে ওরা জানে যে জীবনের বটম লাইন কি। একজন আমেরিকানের কাছে বলেন আর একজন ইথিওপিয়ার মানুষের কাছে বলেন, বটম লাইন কিন্তু সুখে থাকা, শান্তিতে থাকা। এখন সুখ কিসে কিসে আসবে এটা আপনি ঠিক করে নিতে পারেন, আমরা ঠিক করে নিতে পারি। একদম ঠিক বলেছেন তমাল, ওরা জানে যে জীবনটা কিভাবে ভালো থাকতে হয়। জি তমাল। এখন সেই থেকেই ধরেন সেই বান্দরবান, সেই পার্বত্য চট্টগ্রাম থেকে আমাদের শুরু, বা আমার ঘোরাঘুরি শুরু। সেই ঘোরাঘুরিটা এতটাই এখন ফেসবুকের কল্যাণে বা মিডিয়ার কল্যাণে এতটাই প্রমোটেড হয়েছে যে বিগত 7-8 বছরের ইটস আ বুমিং ইন্ডাস্ট্রি, আমাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা। আগে বাংলাদেশে ট্যুরিজম ইন্ডাস্ট্রি বলতে গুটি কয়েকটা জায়গা, কক্সবাজার ছিল, সুন্দরবন ছিল। এখনও ফরেন ট্যুরিজমের ক্ষেত্রে ফরেনাররা যারা বাংলাদেশে আসেন ঘুরতে সুন্দরবনে যান, যেহেতু আমাদের পার্বত্য চট্টগ্রামের সিচুয়েশন একটু ডিফারেন্ট। তো এখন মানুষ আস্তে আস্তে আমাদের দেশের যে পাহাড়ের ভ্রমণের যে শখটা মানুষের বেড়েছে, সে শখটা মেটানোর জন্য মানুষ এখন পার্শ্ববর্তী প্রতিবেশী দেশগুলোতে যাচ্ছেন, ভারত যাচ্ছেন। ভারতের ইন্ডিয়ার ভিসার জটিলতার কারণে এখন মানুষগুলো সবাই কিন্তু নেপালে ভ্রমণ করছেন। তো নেপালে আমাদের পৃথিবীতে আমরা যদি জানি, পৃথিবীতে 14টি 8000 মিটারের পর্বত আছেন। সেই পর্বতগুলোর মধ্যে 9টির অবস্থানই নেপালে। আমরা নেপাল থেকে 14টি 8000 মিটারের পর্বত আছে। আচ্ছা, 8000 মিটার মানে 8 কিলোমিটারের উচ্চতা পর্বত আছে। সেগুলোর ম্যাক্সিমামটাই নেপালে। তো সেখানে তারা খুবই সুন্দরভাবে ট্যুরিজমের ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচারগুলো ডেভেলপ করেছেন। আপনি দুর্গম থেকে দুর্গম জায়গাতে আপনি নেটওয়ার্ক পাচ্ছেন, স্যাটেলাইট ওয়াইফাই পাচ্ছেন, আপনি ভালো খাবার দাবার, থাকার পরিবেশ পাচ্ছেন। তো দে আর অ্যাট্রাক্টিং মোর অ্যান্ড মোর ফরেন ট্যুরিস্ট দেন, আমাদের চেয়ে অনেক বেশি। আর মানুষগুলো খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, মানুষ ভ্রমণ করতে খুবই পছন্দ করে নেপালে।
সো এই বিকল্পটাই আমি চেষ্টা করেছি এটাকে একটা প্রফেশন হিসেবে ক্রিয়েট করার। যেহেতু দেশে আমি মানুষকে এই পার্বত্য চট্টগ্রামে ঘুরতে নিয়ে যেতাম, সেই থেকে আমরা এই ইন্ডাস্ট্রিটাকে আমরা দেশ থেকেই এবং বাইরের ফরেন ট্যুরিস্টদেরকেও অ্যাট্রাক্ট করে বাংলাদেশি কোম্পানিটাকে আমরা ওখানে রান করছি। সো এইটা ছিল আমার প্রফেশন। তো এই প্রফেশন ক্যারি করার কারণ হচ্ছে আমি পর্বত আরোহী একজন, পর্বত আরোহণের প্রতি আমার খুবই ঝোঁক। ইটস অ্যান অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যান্ড এই অ্যাডভেঞ্চার স্পোর্টসটা আমাদের দেশে অতটা বেশি প্রচলিত ছিল না। এখন ধীরে ধীরে মানুষ অ্যাথলেট হচ্ছে। ইটস লাইক এ স্পোর্টস, যেমন ক্রিকেট ফুটবলের মতো একটা স্পোর্টস, এবং এই স্পোর্টসে আপনার লাইফের অনেকটুকু অংশ ঝুঁকিতে আছে। আপনি একটা ভুল করবেন, একটা ডিসিশন ইউর গন, আর একটা পিন পয়েন্ট ডিসিশন আপনি ইতিহাস। সো সেই ক্ষেত্রেই আমার দেশের পতাকাকে আমি আমার স্বপ্ন যে 14টি 8000 মিটার যে পর্বত আছে, এখনও বাংলাদেশ থেকে মানে এই অ্যাচিভমেন্ট হয়নি, এবং ভারত থেকেও সম্ভব না। কারণ ভারত পাকিস্তানের যে 5টা পাহাড় আছে, 14টার মধ্যে 9টা নেপাল এবং চীনে, আর 5টা পাকিস্তানে, ওরা পারমিটগুলো পায় না। তো চীন এবং নেপাল বাদে বাংলাদেশ থেকে এখনও কেউ 14টা 8000 মিটার করেনি। হয়তোবা কেউ স্বপ্ন দেখছেন, তার মধ্যে আমি একজন। ভেরি গুড। তার মানে আমি বুঝতে পারলাম আপনি কতগুলো কমপ্লিট করেছেন বললেন তো আমার? আমি এখন একটা স্টেজ আছে আপনার মাউন্টেনের। বেসিক স্টেজ হচ্ছে আপনি ট্রেকিং এ যাবেন। ট্রেকিং থেকে অ্যাজ এ বিগিনারদেরকে আমি যদি গাইডলাইন দিতে চাই, প্রথম স্টেজ হচ্ছে ট্রেকিং এ যাবেন। ট্রেকিং থেকে আপনি সবুজ পাহাড় থেকে হিমালয়ের দিকে পদার্পণ করবেন। মানে এই ট্রেকিং কিভাবে করবে? ধরেন এটা দেখে কেউ ইন্টারেস্টেড হলো, আমি নিজেও ধরেন আমি চাইলাম যে আমি আমার বাচ্চাদের নিয়ে এরকম বেসিক ট্রেকিং যেটা, এটা কিভাবে করা যায় ভাই? কোন কোন এলাকাতে এটা করা যায়? যে বাচ্চাদের কথা বলতে গেলে এখন বাচ্চাদের কথা বাদ দেন, যে কোনো একটা অ্যাডাল্ট মানুষ, যেমন ধরেন আপনি শুরু করতে পারেন। আমাদের দেশের সুন্দর সুন্দর অনেকগুলো ঝর্ণা আছে। পার্বত্য চট্টগ্রাম দিয়ে যদি বেশি সময় না থাকে আপনার, 2-3 দিন ট্রেকিং বেসিক্যালি হচ্ছে একটা নির্দিষ্ট গন্তব্যে আপনি একের অধিক সময় যদি মানে একদিনের চেয়ে বেশি 2 দিন 3 দিন হাঁটেন, সেটাকে ট্রেকিং বলে। হাইকিং হচ্ছে আপনি যদি ডে হাইকে একদিনের জন্য কোথাও যান, তো ডে হাইক দিয়ে শুরু করতে পারেন আপনি। এটা কি সমতলে করলেও কি এটাকে ট্রেকিং বলা যায়? সমতলে করলে ট্রেকিং বলা যাবে না, বলা যাবে না। এটা হিলি মানে পাহাড়ি গন্তব্যের মধ্যে। আচ্ছা। সো এক্ষেত্রে আপনি প্রথম শুরু করতে পারেন চট্টগ্রাম দিয়ে। তারপর আপনি আস্তে আস্তে আপনার ফিজিক্যাল এবিলিটি বাড়লে বা মানসিক শক্তি বাড়লে যে আমি এতটুকু সারাদিন যাবত হাঁটতে পারি, বা আপনি বান্দরবনে শুরু করতে পারেন। দেন ইউর নেক্সট লেভেল উইল বি যে আমি আমাদের দেশের সমতলে টেরেনে অনেক মানে প্রকৃতিতে অনেক হেঁটেছি, দেখি আমি হিমালয়ের শুভ্রতা যেতে পারি কিনা। তো এভাবে আসলে স্ট্রেংথগুলো ডেভেলপ হয়। এই ট্রেকিং এ রাতে থাকার যেটা, এটা কি থাকতে হয় কোনো মানে কোনো বাসাটার সাথে, নাকি যে আমরা ক্যারি করি, তাঁবু ক্যারি করি, টেন্ট যেটা ওখানে? হ্যাঁ, যেমন আমাদের দেশের ওই যে ট্রেকিং এর জন্য বাসা মানে বেসিক্যালি হচ্ছে আমরা আমাদের আদিবাসী বা উপজাতিদের বাসায়, ওনাদের বাসায় থাকি আমরা। ওখানে আমরা খাবার দাবার নিজেদের মতো করে রান্না করে থাকা হয়। আর যদি একদম দুর্গম জায়গায় যাই, তখন আমরা টেন্ট ক্যারি করি, আমাদের নিজস্ব সেট আপ, খাবার দাবার সব কিছু নিয়ে যাই। বাট অন্যান্য দেশগুলোতে ট্রেকিংটাকে অনেকভাবে সমৃদ্ধ এবং ক্লাইম্বিংটা অনেকভাবে সমৃদ্ধ, তো তাই তারা খুবই ভালোভাবে ইনফ্রাস্ট্রাকচারগুলো ডেভেলপ করে রেখেছে। বিকজ তারা আসলে নেপালের কথা যদি চিন্তা করতে, নেপালের ট্যুরিজমের একটা অনেক বড় অংশই কিন্তু তাদের এই যে হিমালয়ের বেস ক্যাম্প এবং এই ট্রেকিং সেটটা থেকে আসে। আসলে এটা বাংলাদেশে আসলে এটার অপরচুনিটিটা আসলে কতটুকু, কীভাবে এটাকে ডেভেলপ করা যায় সেটা নিয়ে কথা হলো, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি প্রয়োজন। আমরা বিরতিতে যখন যাব, আমরা সকালের বাংলাদেশে একটা বিরতি থেকে ফিরে তৌফিক আহমেদ তমালের সাথে আমরা আরো কথা বলবো। সকালের বাংলাদেশের সবাইকে আবারও আমন্ত্রণ। আমাদের সাথে আজকের অতিথি পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল। তমালের সাথে আমরা কথা বলছিলাম কিভাবে সে কোথায় কি যাচ্ছে করছে। আসলে এই যে পর্বতের বিষয় এবং এই অ্যাচিভমেন্টটা তো আসলে প্রত্যেকের একটা নেশার মতন হয়ে যায়, যে যখন আমি যাচ্ছি। তো আসলে তমাল এখন কোন স্টেজে আছে? কতগুলো মানে 8000 মিটার কতগুলো উচ্চতা কভার করা হয়েছে? না, আমি এখনো 8000 মিটারে কভার করতে পারি নাই। এই বছর থেকে আমার 8000 মিটার প্রসেস শুরু হবে। এটা একটা প্রসেস, 4000 মিটার, 5000, 6000। তো 6000 মিটারের এখন পর্যন্ত আমি 5টি পর্বত আরোহণ করেছি, আর 6000 এর নিচে আরও 3টি পর্বত। আর আমি প্রশিক্ষণ নিয়েছি পর্বত আরোহণের উপরে নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং থেকে। এটা ভারতের উত্তর কাশীতে। এটা একটা পর্বত আরোহী বাড়ানো একটা প্রশিক্ষণ কেন্দ্র। এই প্রশিক্ষণটা সাধারণত কত দিনের হয়, কেমন খরচ পড়ে কেউ যদি ইন্টারেস্টেড হয়? হ্যাঁ, এই প্রশিক্ষণটা সাধারণত 28 ডেজের বেসিক মানে মৌলিক পর্বতারোহণ প্রক্রিয়াটা হয় 28 দিনের।
ওরা আপনাকে শুরু থেকে ফিটনেস লেভেল ডেভেলপ করে পর্বতারোহণের খুঁটিনাটি সবগুলো বিষয় শিখিয়ে নেবে। তার জন্য আপনার যেতে হবে দুটো ইনস্টিটিউট বাংলাদেশ থেকে যাদেরকে অ্যালাউ করে, সেটা হচ্ছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট দার্জিলিংয়ে, আর এটা হচ্ছে নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং, সেটা হচ্ছে উত্তরকাশীতে। এই দুটোই একই কাছাকাছি সময় আর কি, 25-30 দিন, 28 দিন সব। 28 ডেজের একটা প্রোগ্রাম। মানে আপনি প্রাতিষ্ঠানিকভাবে পর্বতারোহণ শেখার আগের তমাল আর পরের তমাল যখন পর্বতে যান, কি পার্থক্যটা দেখেন? পর্বত টোটালি একটা ডিফারেন্ট, একটা হচ্ছে আপনার একটা এডুকেটেড মাউন্টেনার, আর হচ্ছে আপনি মানে স্বেচ্ছায় শেখা মাউন্টেনার। তো প্রাতিষ্ঠানিক শিক্ষার অনেক প্রয়োজন ছিল, যে জিনিসটা আমি শুরু থেকে অনেক বছর ধরে হিমালয় যেতে যেতে শেরপাদের কাছ থেকে বা অভিজ্ঞ মাউন্টেনারদের কাছ থেকে টুকটাক করে শিখেছি। সেই ইনস্টিটিউটের মধ্যে প্রত্যেকটা মানুষই এক একজন ট্রেনার। সো এখানে অনেক কিছু শেখার আছে, আর সেই পরিবর্তনটা আমি নিজেই বুঝতে পারছি। আগের যে প্ল্যানগুলো আমার কারো মানে হেল্প নেওয়া লাগতো, সেগুলো আমি নিজে করতে পারছি এখন। 1 মিনিটের ভেতরে যদি বলি, এটা কঠিন হবে আপনার জন্য যে আপনার শিক্ষাটা, লার্নিংটা কি আপনি কারোর সাথে শেয়ার করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই আমি আমার লার্নিংটা শেয়ার করতে পারবো। যে প্রথমত পর্বতারোহণে কতগুলো প্রসেস থাকে আপনি ফিটনেস গ্যাদার করার, মানে কিভাবে আপনি নিজেকে ফিট রাখবেন দৈনন্দিন জীবনযাত্রা থেকে শুরু করে প্রত্যেকটা প্রক্রিয়া। দ্বিতীয়ত হচ্ছে আপনি মানসিক শক্তি। পাহাড়ে অনেক সময় আমরা আমাদের শারীরিক ওই সক্ষমতাটা কাজ করে না। দেন আমরা বলি যে পাহাড়ে আপনার যখন আপনি ট্রেক করবেন বা ক্লাইম্ব করবেন, আপনার 90% হচ্ছে মেন্টাল গেম আর 10% হচ্ছে আপনার ফিটনেস। তো এই প্রশিক্ষণের ক্ষেত্রে বা পাহাড়ে যেতে যেতে এই মানসিকতাটা আসে। তৃতীয়ত হচ্ছে আপনার টেকনিক্যাল যে বিষয়গুলো, যেমন প্রত্যেকটা আমরা যদি ক্রিকেট বলি বা ফুটবল বলি, প্রত্যেকটার একটা কোচিং আছে, ট্রেনিং আছে। তো এই ট্রেনিংগুলো আপনার সম্ভব অভিজ্ঞদের থেকে এবং প্রশিক্ষকদের তত্ত্বাবধানে। চমৎকার। মানে এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো যে 90 হচ্ছে গিয়ে আপনার মেন্টাল আর 10% হচ্ছে শুধু ফিজিক্যাল ইয়েটা। আমি এখানে একটু ছোট বলি, আমি একজন আমার খুবই ক্লোজ একজনকে দেখেছি, তিনি পাহাড়ে যাওয়ার জন্য, হিমালয়াসে যাওয়ার জন্য, বেস ক্যাম্পে যাওয়ার জন্য তিনি আসলে ট্রেনিং করছিলেন। 15 কেজি পিঠে নিয়ে 10 তলা 10 বার ওঠা নামা, এইটা ছিল এমনি, আপনি বুঝতে পারছেন ইন্টেন্সিটি কি। 15 কেজি পিঠে নিয়ে 10 তলা 10 বার ওঠা নামা করা, মানে এইভাবে তার আসলে প্রথমে 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 6 তলা করে 10 তলা ওঠানামা করছেন, করে দেন তার ফিটনেস এবং পাহাড়ে ওঠার ট্রেনিংটা ঢাকা থেকে শেষ করে যান। যেমন আপনি যদি বলেন আমার অভিযান, আগামী অভিযান সেপ্টেম্বরে পৃথিবীর 8ম সর্বোচ্চ পর্বত মানাসলুতে। তো তার জন্য আমি এখন থেকে প্রিপারেশন নিচ্ছি। আমি লাস্ট 1 তারিখে আসলাম 3 মাস পর হিমালয় থেকে, যেখানে আমি 5টি ট্রেক করেছি, মানে ট্রেক পরিচালনা করেছি অ্যাজ এ ট্রেক লিডার, এবং 2টি অভিযানে একটা অভিযান নেতা ছিলাম, লিডার ছিলাম, অ্যান্ড সেকেন্ডটাতে আমি ফাস্টেস্ট বাংলাদেশি হিসেবে আমার ডেভেলপমেন্টটা ক্লাইম করেছি। সো 81 ডেজ পরে আমি কিন্তু এসেছি। উইদিন 1 সপ্তাহের মধ্যে আমি আবার ব্যস্ত হয়ে গেছি পরের অভিযানের জন্য। তো এইটা একটা প্রসেস, ফিটনেস আপনি সব ধরে রাখতে হবে, কাজ করে যেতে হবে এর মধ্যে। না, এটা তো খুবই স্বাভাবিক। আপনি যেটা বললেন তমাল, যে আগের থেকে এখন বাংলাদেশিদের আগ্রহ বাড়ছে, এই বাংলাদেশিদের আগ্রহ বাড়ছে, আমার ধারণা যে এটা খুব ইয়াং যারা আছে ওরা খুব ইন্টারেস্টেড হয়ে হয়। ব্যাপারটা কি আসলে এরকম, নাকি অন্যান্য এইজের মানুষজন এখানে জয়েন করে? সেখানে মেল ফিমেল রেশিওটা কেমন? আমি ধরেন আমি এখন পর্যন্ত যতগুলো মানুষকে নিয়েছি, 6 বছর থেকে আমি 68 ইয়ার পর্যন্ত মানুষ। তো এজ গ্রুপটা, সেটা কি ব্যাপারটা এরকম যে একজনই ছিল এন্টায়ার এত বছরে, একজন ছিল 6 বছরের? না, একজন হচ্ছে না। মানে এখন বাবা মারা পপুলেশন, হ্যাঁ পপুলেশন সব সাইজের আছে। প্রথম আমরা দেখলাম যে ফরেনাররা 3টা জেনারেশন। আমি লাস্ট একটা ট্রেকে গেছি গত বছর, যেখানে আমি প্রথমে একটা কাপলকে দেখেছি, ছোট একটা বাচ্চা পিঠে, ওর বয়স সর্বোচ্চ 1.5 বছর হবে, আর আরেকটা বাচ্চা 4 বছর। তো আমি ওদেরকে জিজ্ঞেস করছি, ওদের সাথে কথা বলছি, একটু পর বলছে উই আর নট এলোন, আমাদের মা বাবাও আছে। একটা 3 প্রজন্ম, দাদা দাদি এবং বাচ্চা। তো এই প্রবণতাটা কিন্তু বাংলাদেশ থেকেও কোথায়? এটা মার্দি হিমাল ট্রেক, অন্নপূর্ণা রিজিয়নে, নেপালের। তো এটা কতদিনের জার্নি ছিল এটা? ওটা ওর 1 সপ্তাহের জার্নি। ছোট বাচ্চাটা হাঁটছে, বাচ্চাদের মধ্যে কিন্তু ফুল অফ এনার্জি থাকে, কারণ ওদের ফ্রেশ, ওদের হার্ট নিউ, লাং নিউ, দে আর ফাংশনিং ভেরি ওয়েল। আমরা তো পলিউটেড ঢাকা সিটির কথা যদি চিন্তা করি, আমরা কত পলিউশনের মধ্যে থাকি। তো এই প্রবণতাটা কিন্তু বাড়ছে,
এই প্রবণতা প্রতিনিয়তই বাড়ছে এবং স্টুডেন্টরা এখন আগ্রহী হচ্ছে এবং দে আর থিঙ্কিং ট্রেকিং অ্যাজ এ স্পোর্ট। আপনার আগে হয়তো কি হতো, সবাই ঘোরার জন্য কক্সবাজার যেত, একটু রিল্যাক্স প্লেসে যেত। এখন মানুষ কিন্তু পাহাড়ে টাকা খরচ করে পাহাড়ে কষ্ট করতে যাচ্ছে। সো এটাকে যে অ্যাডভেঞ্চার স্পোর্টসের যে ক্যাটাগরি, সেটা কিন্তু আসলে মানে অ্যাকসেপ্টেড এবং আসলে সেটা মানুষ এক্সপ্লোরও করে। আপনি তো আসলে অনেক বছর ধরে, অলমোস্ট 7 বছর ধরে আপনি ট্রেকিং এর এখানে গাইড হিসেবে প্রফেশনাল কাজ করছেন। কি পরিমাণ রেশিও বেড়েছে আগে থেকে এখন, যদি আমি আপনাকে কম্পেয়ার করতে বলি? এই কোভিডের পরে রেশিওটা আরো বেড়েছে। কোভিডের সময় একটা রেশিও ছিল, কোভিডের পর আরো। আপনি যদি বিমান ভাড়ার কথা চিন্তা করেন, বাংলাদেশ থেকে নেপালে বিমান ভাড়া কোভিডের আগে ছিল 17 থেকে 18,000 টাকা, সেটা এখন 30 থেকে 31,000-এ ঠেকেছে। বাট স্টিল মানুষ কিন্তু যাচ্ছে প্রতিনিয়ত। আমি প্রত্যেক মাসে আমাদের টিম থেকে আমরা 30 জন 35 জন তো যাচ্ছি। তো এই রেশিওটা শুধু মানুষ এখন টিম থেকে, মানে এরা তো টুরিস্ট, আমরা একটা প্ল্যাটফর্ম চালাই, আমি একটা প্ল্যাটফর্ম চালাই, সে প্ল্যাটফর্ম থেকেই আমরা মানুষকে গ্যাদার করে নিয়ে যাচ্ছি। অ্যান্ড উই আর দ্য পায়োনিয়ার্স, মানে ফরেন ট্যুরিজমের ক্ষেত্রে আমরা একটা মুখ্য ভূমিকা পালন করছি এবং মানুষকে ইনফ্লুয়েন্স করা আমাদের ফেসবুক ভিত্তিক প্রচারণা, ডিজিটাল মার্কেটিং, ইনস্টাগ্রাম ভিত্তিক, এগুলো থেকে কিন্তু এখন ইনফ্লুয়েন্সটা বেড়েছে অ্যাডভেঞ্চার স্পোর্টসের প্রতি। আপু যেভাবে বলছিল, এখন চোখ বেড়েছে, ইউথেরও বেড়েছে এবং ইভেন যারা একটা সময় আমাদের প্রবীণ যারা, তারাও এখন ফিটনেস নিয়ে কনসার্ন হচ্ছে। মানুষ, ইটস নট অনলি অ্যাবাউট অ্যাডভেঞ্চার স্পোর্টস, মানুষ এখন অ্যাথলেট হচ্ছেন, মানুষ রেগুলার রানিং ইভেন্টগুলো দেখেন। রানিংটা এখন অনেক পপুলার, রানিং অ্যান্ড সাইক্লিং দুইটি আসলে অনেক পপুলার। আসলে আমরা এই অ্যাডভেঞ্চার স্পোর্টস, সেটার পোটেনশিয়াল এবং আমাদের মার্কেটে কীভাবে আমরা ডেভেলপ করবো, এগুলো সব কিছু নিয়ে কথা বলবো তো আমাদের সাথেই, কিন্তু ছোট্ট একটা বিরতির পর। সকালের বাংলাদেশ দেখছেন আপনারা, কিছুক্ষণ পরে আবার আমরা ফিরে আসছি তমালের কাছে। সবাইকে আবারও শুভ সকাল। যারা এখন টেলিভিশনের সামনে আসলেন, সকালের বাংলাদেশ দেখছেন আপনারা। এমদাদ আছি, রুনিয়া আছে এবং আমাদের সাথে আছে পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল। তার সাথে গল্প হচ্ছিল, কথা হচ্ছিল এবং অনেক কিছু জানার আছে, এত কিছু জানার আছে। আমি আমাদের গ্রিন মাউন্টেন্সে থাকবো না, আমি হয় না হোয়াইট টেরিনে চলে যাবো, আমি এটাই ভাবছি। তো অনেকগুলো জায়গা তো এক্সপ্লোর করা হয়েছে তোমার। জি, সবচেয়ে ভালো কোথায় লেগেছে? সবচেয়ে ভালো আমার দেশ, আমার বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বান্দরবান। এটা কি আসলে মিন করে বললেন? আপনি সেই কোথায় দুনিয়ার সব জায়গায় গিয়েছেন, বান্দরবানের এটা কি আসলে আপনার সব থেকে ভালো লেগেছে? ইটস র বিউটি, মানে বান্দরবানের মধ্যে আমরা অনেক কিছু ডেভেলপ করতে পারি। আমরা যদি প্রপারলি সুন্দরভাবে গুছিয়ে আনতে পারি, আমাদের শুধু বান্দরবান দেখার জন্য মানুষ বাইরে থেকে আসবেন। এটা কেন বলি, যেমন ধরেন আমরা হিমালয় থেকে খুবই কাছাকাছি, 672 কিলোমিটার দূরে যদি আমরা নেপালের ফ্লাইট, কাঠমান্ডুর ফ্লাইট বিবেচনা করি, আমরা উই আর লিভিং অ্যাট দ্য ফুট স্টেপ অফ হিমালয়া। যখন হিমালয়ের উৎপত্তি হয়েছিল, হিমালয়ের উৎপত্তি হচ্ছে দুইটা টাইটানিয়াম প্লেটের সংঘর্ষে। সে প্লেটটা এশিয়া প্লেট ইউরোপ প্লেটকে আঘাতের ফলে, এবং এটা ক্রমবর্ধমানভাবে ঘর্ষণ হচ্ছে। সেই থেকে কিন্তু হিমালয়ের উৎপত্তি। এবং অনেকেই জানে না, হিমালয় হচ্ছে পৃথিবীর সবচেয়ে কম বয়সী পর্বতমালা, বাট এটা সবচেয়ে বড়। তো সেই ফুটস্টেপ হিমালয় থেকে আমরা অনেকটা পিছিয়ে আছি। যদি পর্বতারোহণের কথাও বলি, আমরা নেপালের সবচেয়ে কাছাকাছি দেশ, আমাদের ফ্লাইট ডিউরেশন 1 hour 20 minutes, কিন্তু আমাদের দেশে মাউন্ট এভারেস্ট সামিটার মাত্র 5 জন। আপনারা সবাই যদি এই ব্যাপারটা আস্তে আস্তে ইনফ্লুয়েন্স হচ্ছে। আগে মানুষ চিন্তা করতো আমি অন্নপূর্ণা বেস ক্যাম্প যাবো, এভারেস্ট বেস ক্যাম্প যাবো, কীভাবে যাওয়া, মানে তথ্যের অনেক বিভ্রাট ছিল, অনেক গ্যাপ ছিল। সেই গ্যাপগুলো এখন ফেসবুকের কল্যাণে বলুন বা আমাদের ইউথের সোশ্যাল মিডিয়া অ্যাট্রাকশনের ক্ষেত্রে কিন্তু এটা বেড়েছে, মানুষ যাচ্ছে। যেমন আমিও স্বপ্ন দেখতাম না কখন আমি পর্বতারোহী হব, আমি একের পর এক মাউন্ট ক্লাইম্ব করার চেষ্টা করব, বা এত বড় ধৃষ্টতা দেখাতে পারবো যে পৃথিবীর সবগুলো পর্বত আমি ছোঁয়ার স্বপ্ন দেখব। এটাও কিন্তু হয়েছে সোশ্যাল মিডিয়ার একটা ইনফ্লুয়েন্সে, কাজের কারণে। মানে আপনি যেহেতু অনেকগুলো পর্বত দেখেছেন, আমি বললাম যে তারপরে আপনি বলছেন যে আমাদের বান্দরবানের যে বিউটি আছে ওইটা আপনাকে সব থেকে বেশি টানে। এই কারণে না যে আপনি একজন বাংলাদেশী, এইটা কারণ ওর মানে র বিউটির কথাই আপনি বললেন তো আমার। জি জি, এখানে কোনো কৃত্রিমতা এখনো কোনো কিছু ডেভেলপড হয় নাই। আমরা যদি এই ভেতরকার যে ট্যুরিজমগুলো, আমাদের নদী, আমাদের সাঙ্গু নদী, বাংলাদেশের উৎপত্তি, বাংলাদেশের পতন, সাঙ্গু এবং মাতামুহুরী নদী, এই দুইটা নদীর অববাহিকার মধ্যে এত সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে আছে, এতটা আনএক্সপ্লোরড বিউটি আছে, যেগুলোর আসলে প্রপার পৃষ্ঠপোষকতা পেলে আরও সুন্দরভাবে ডেভেলপ করা উচিত।
প্রপার নিরাপত্তা ব্যবস্থা তৈরি হলে। তো এই জন্য আমার ভালো লাগে আমাদের দেশের বান্দরবনটা খুবই এখনো আছে। বাইরের দেশগুলো কি ওরা খুব ট্যুরিজমটা বেসড ওদের ইকোনমি, আমাদের ইকোনমিটাও যদি ট্যুরিজম বেসড হতো তা হয়তো বা আমাদের ইনফ্রাস্ট্রাকচারগুলো ডেভেলপড হতো। আমাদের এই জায়গাগুলোতে যারা ট্রাভেল করতে যায়, যারা ঘুরতে যায়, এরা কি মূলত ইয়াং পপুলেশনের কথা যেটা বললেন, আপনি বলেছেন যে সব এইজের মানুষজনই থাকে, ফ্যামিলি থাকে ইউনিট হিসেবে, নাকি শুধু বন্ধুরা থাকে? বেসিক্যালি বন্ধুরাই থাকে, বন্ধুদের গ্রুপ থাকে বা ইউনিভার্সিটি গোয়িং, কলেজ গোয়িং স্টুডেন্টরাই থাকে, বা অ্যাডভেঞ্চার ক্লাবগুলো থাকে, বিভিন্ন অ্যাডভেঞ্চার ক্লাবগুলো থাকে। আর ইদানিং হচ্ছে আপনার মানে একটু বয়স্ক মানুষরাও আগ্রহী হচ্ছে, তারা এখন শুধুমাত্র কি আপনার কোথাও গিয়ে বসে থাকবে রিসোর্টে এরকম করছে না, ওরা চ্যালেঞ্জ করার চেষ্টা করছে যে আমি এই বয়সে আমি কি হাঁটতে পারি পাহাড়ে। সে দেখতেও খুব ভালো লাগে ব্যাপারগুলো। এবং রুনিয়া, ইন্টারেস্টিং কিন্তু এই চ্যালেঞ্জগুলো কিন্তু দিস ইজ আ সায়েন্স। যখন একটা চ্যালেঞ্জ আমি উইন করি, আমার কাজের জায়গার চ্যালেঞ্জ, বিজনেসের চ্যালেঞ্জ, যে কোনো জায়গার চ্যালেঞ্জ, ওই চ্যালেঞ্জ কিন্তু একই চ্যালেঞ্জ, প্রসেসটা একটু আলাদা জায়গাতে করে। রুনিয়া মনে হয় কিছু জানতে আমি চাচ্ছিলেন। যে জানতে চাচ্ছিলাম যে তোমার যদি তার লাস্টে যে অ্যাডভেঞ্চারটা করে আসা হলো, সেইটা একটু আমাদের সাথে একটু ডিটেইলে শেয়ার করেন। আমি এবার গত 18 অক্টোবরে আমি একটি পর্বত আরোহণ করেছি, সেটা হচ্ছে লবুচে ইস্ট, নেপালের কুম্বুরি জেনে অবস্থিত 6119 মিটারের একটি পর্বত। এবং এই পর্বতটাতে আমি খুব ফাস্ট এক্সটেন্ড করেছি 4 ঘন্টা 10 মিনিটে। আপনি তো সবথেকে দ্রুততম বাংলাদেশি হিসেবে এটা। হ্যাঁ, আমি এই লবুচেসটা খুব সবচেয়ে দ্রুততম টাইমে এখন পর্যন্ত যারা সাবমিট করছেন তাদের চেয়ে দ্রুততম। কতটুকু সময় ছিল এই যে 4 ঘন্টা? ওটাতে প্রায় 1000 মিটার ক্লাইম্ব ছিল। অ্যান্ড আমি যখন শুরু করেছিলাম আমি একদিনের একদম শেষের দিকে শুরু করেছি, মানে রাত, আমরা সামিট পুশগুলো সাধারণত রাতে হয়, রাত 2টো শেষ, মানে লাস্ট টিম হিসেবে শুরু করেছি আমি। উদ্দেশ্য ছিল আমি লাস্ট শুরু করে আমি যেন ফার্স্টে যে ক্লাইম্ব করতে পারি। এবং এটা ছিল আমার একটা প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা কেন, পরবর্তীতে আমার মূল অভিযান ছিল আমাদ আবলাম। আমাদ আবলাম পৃথিবীর অন্যতম একটি কঠিন এবং টেকনিক্যাল পর্বত। আমরা বাংলাদেশ থেকে এ পর্যন্ত 3 জন সামিট করেছেন, আমাদের নিশাত আপু, কাউসার রূপক আর বাবুর আলী, তারপরে এবার আমি করলাম। তো আমাদ আবলামের ডিফিকাল্টিসগুলো হচ্ছে কি, আমাদ আবলাম ইজ এ গেটওয়ে, যে আপনি আমাদ আবলাম করতে পেরেছেন, ইটস ডিফিকাল্ট দেন এভারেস্ট, মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট হচ্ছে কঠিন পর্বত। তো আমাদ আবলামে আমার প্ল্যানটা ডিফারেন্ট ছিল। আমি এর আগে সবাই রোটেশন বেসড করেছিল, মানে একবার ক্যাম্প 1-এ যাওয়া, ক্যাম্প 2 যাওয়া, ক্যাম্প 3 যাওয়া, তারপর নেমে আসা, তারপর আবার সামিট বিট করা। আমার প্ল্যানটা ছিল আমি অ্যাক্লিমেটেশন প্রসেসটা পারফেক্ট করব, আগে একটা 6000 মিটার পর্বত শেষ করব, শেষ করে আমি ফাস্ট এক্সটেন্ড করব। তো আমার টোটাল আমাদের অভিযানে মানুষের সময় লাগে 17 থেকে 18 বা 20-25 দিন লাগে, ওটা আমি 2 দিনে করেছি। এবং বেস ক্যাম্প টু সামিটের যে সামিট মার্চটা বিটটা, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। আর আমরা 2 জনের দল ছিলাম, আমি এবং সুজন, আমরা একসাথে কাজ করি। তো দুজনেই দুইটা লক্ষ্যেই গিয়েছিলাম। তো ওর প্রথম লবুচিস্ট হয়েছে, আমাদ আবলাম হয়নি, ও অসুস্থতার কারণে, মানে হার্টবিট বেড়ে যাচ্ছিল ক্যাম্প 2-তে, তো ওই জায়গায় সে কুইট করে। আর আমার শুরু থেকে প্ল্যান ছিল যে আমি আমাদ আবলাম পিকটা ক্লাইম্ব করব উইদাউট এনি শেরপা অ্যাসিস্ট্যান্স, মানে নিজের দক্ষতায় চেষ্টা করব। গত বছর আমি গিয়েছিলাম এই মাউন্টেনটার কাছে, বাট আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম। আপনার ওখানে একটা কমন কোভিড টাইপ একটা ভাইরাস আছে, কুম্বু কফ বলে। তো এবার এই জন্য প্ল্যানটা ছিল যে আমি একা করব। তো একা করার সাথেও দলের মধ্যে টিমমেট ছিল, কিন্তু কাকতালীয়ভাবে সে অসুস্থ হয়ে গেছে। তো আমার শেরপা বন্ধু ছিল, আমি ওনার সাপোর্ট ছাড়াই টোটাল আমরা ক্লাইম্ব করেছি। অ্যান্ড এই ক্ষেত্রে অনেকগুলো ডিফিকাল্টিসের সম্মুখীন হয়েছি। তার মধ্যে প্রথমত হচ্ছে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা নষ্ট হয়ে গিয়েছিল। আমাদের যে ওয়াকিটকি ছিল, রেডিও সেট, তো রেডিও সেটের মধ্যে একটা রেডিও সেট আপনার আমার যে কো ক্লাইম্বার ছিল সে হারিয়ে ফেলেছে। হারিয়ে ফেলার কারণে আমাদের যে শেরপা টিম ছিল, 8 জন শেরপা ছিল ওর সাথে, ওকে নিচে নামানোর জন্য আমরা 2 জন উপরে গিয়েছিলাম। তো ওই রেডিও সেটের কারণে আমরা যখন সামিট শেষে নেমেছি সন্ধ্যায়, সামিট শেষে যখন সন্ধ্যায় নেমেছি, আগের দিন রাতে বেরিয়ে হয়েছিলাম 12:30-এ, এবং আমি ক্যাম্প 3 পৌঁছাই 4টায়। খুবই ফাস্ট ক্লাইম্ব মানে ছিল এটা। এবং ক্যাম্প 3 থেকে সামিট অবধি আমি 2 ঘন্টা টাইম নিয়েছি। তো টোটাল আমার রেস্ট সব মিলে 6 ঘন্টা 10 মিনিট, ইটস ফাস্টেস্ট এখন পর্যন্ত। তো নামার সময় আমরা যখন ক্যাম্প 2-তে নামি, আমাদের যে স্লিপিং ব্যাগ যেগুলো ঘুমাতে হয় প্রায় 6100 মিটার উচ্চতায়, তো স্লিপিং ব্যাগগুলো আমাদের যে তাঁবুটা ছিল, এসে দেখে আমাদের তাঁবুটা দখল হয়ে গেছে, অন্য কোনো টিম এসে গেছে, ভেবেছে আমরা নেমে গেছি। আর
অন্য একটা ছোট একটা তাঁবু পেয়েছি, সেই তাঁবুর মধ্যে আমাদের স্লিপিং ব্যাগগুলো নাই। তো স্লিপিং ব্যাগ ছাড়া 6100 মিটার উচ্চতায় উইল বি মিনিমাম -18 এরকম হবে। তো এটা অসম্ভব ছিল। তো আমরা দুজনকে জড়িয়ে ধরে, আমি আর আমার শেরপা বন্ধু দুজনকে আমরা জড়িয়ে ধরে সারা রাত অনেক চেষ্টা করেছি, ঘুমাতে পারছি না। একের পর এক মোজার লেয়ার চাপানো হলো পায়ে। শেষমেশ আমি নিচে বাইরে খুঁজে গিয়ে আপনার টেন্টের কাভার যা পেয়েছি পায়ের মধ্যে চাপিয়ে বসেছিলাম, সারা রাত কেঁপেছি। তো আফটার মানে এত একটা কঠিন পর্বত সামিটের পরও মানে সার্ভাইভাল প্রসেস ছিল। দেন আমি আমার বন্ধুকে বলছি যে আমরা আসলে এখানে থাকা উচিত হবে না, উইল ডিসেন্ড ডাউন, এটা যত রাতেই হোক আমরা মুভমেন্টে থাকি। এর গত বছরই আমার এক বন্ধু আঙ্গুল হারিয়েছে। তো এবার আমি মানে সেটা হচ্ছে মানে আমি চাই যেন অক্ষতভাবে পাহাড়ে যাই, অক্ষতভাবে যেন দৃষ্টান্ত হিসেবে ফিরে আসি, কারণ এটাই আমি মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারবো যে ইউ ক্যান ক্লাইম্ব সেফলি এন্ড ব্যাক সেফলি। তৌফিক আহমেদ তমাল, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার অনেক চ্যালেঞ্জের ভেতর দিয়ে কি করে আপনি আসলে স্পোর্টস থেকে উইন করেন, এটা আমরা অনেক কিছু জানলাম। আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল অনেক আপনার জন্য, আপনার নেক্সট অ্যাডভেঞ্চারের জন্য। জি, দোয়া করবেন আমি নেক্সট যেন মানাসলু সামিট করতে পারি সেপ্টেম্বরে। সবার কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। নিশ্চয়ই আমাদের সহযোগিতা এবং শুভকামনা রইল। তমালকে অনেক ধন্যবাদ, একই সাথে যারা টেলিভিশনের সামনে আছেন আপনাদেরকেও ধন্যবাদ এবং প্রত্যাশা করি আপনাদের আজকের দিনটা যেন অনেক সুন্দর হয়। সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে আবারও শুভ সকাল।